হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব ভারতের হায়দ্রাবাদের অন্যতম পর্যটন জায়গা, সেটি হলো লুম্বিনী পার্ক। লুম্বিনী পার্কে অনেকেই যেয়ে থাকতে পারেন, যেমনটি আমিও গিয়েছিলাম সেখানে সস্ত্রী। এটি নিউ ইয়র্কের লিবার্টি স্ট্যাচুর আদলেই করা হয়েছে, যদিও নানাবিধ ইতিহাস রয়েছে এই লুম্বিনী পার্ক সম্বন্ধে। লুম্বিনী পার্কটি সম্রাট নিজামদের আমল থেকেই করা। শোনা যায় যে এটা হুসেইন সাগরের মধ্যে 1563 খ্রিস্টাব্দে এই কুতুব শাহ এই সাগরটিকে তৈরি করেছিলেন। আমি যতটুকু দেখেছি এবং স্থানীয় লোকদের সাথে আলাপ করলাম, অর্থাৎ চারিদিকেই পাহাড়, মাঝখানে 18 কিলোমিটারের মতো জায়গাকে খনন করে এই হুসেইন সাগরটি তৈরি করা হয়েছিল 1563 খ্রিস্টাব্দে পানির অভাবকে দূর করার জন্য। পরবর্তীতে 1972 সনে 72 ফিট উঁচু প্রায় 2 একর জায়গার মধ্যে এই সাগরটির মাঝখানে একটি আইল্যান্ডের মতো ব্যবস্থা করে প্রায় 450 টন ওজনের একটি স্ট্যাচু দেওয়া হয়। এটি অ্যাকচুয়ালি বুদ্ধদের জন্য বুদ্ধ বন্দনার একটি ভালো জায়গা, এবং এটি যখন উদ্বোধন করে তখন সেখানে 1992 সনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.টি. রামারাও এই পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে বুদ্ধদের ধর্মগুরু দালাই লামাও তার সাথে ছিলেন। লুম্বিনী পার্কটি দর্শনার্থীদেরকে অত্যন্ত আকর্ষিত করে। এখানে নৌকা ভ্রমণ, স্পিড বোট এবং আধুনিক কিছু ছোট নৌযানের মাধ্যমে এই 18 কিলোমিটার বেষ্টিত পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখার জন্য একটি ভালো রোমাঞ্চকর জায়গা হিসাবে ইতিমধ্যে স্বীকৃত পেয়েছে। এবং বুদ্ধরা ছাড়াও বিভিন্ন ধর্মের লোকেরা তীরের থেকে, যেখানে 7.5 একরের ভিতরে বাগান করা হয়েছে, বিভিন্ন অডিটোরিয়াম আছে, পানির ঝর্ণা, এবং এইগুলি দেখার সাথে সাথে সেখানে 2টি জেটি আছে, যেই জেটি থেকে আপনি নৌকা বা স্পিড বোট এবং অন্যান্য নৌযানে চড়ে 2 একর বিশিষ্ট যে আইল্যান্ডটি তৈরি করা হয়েছে সেই আইল্যান্ডে যে 72 ফিট উঁচু 450 টন ওজনের বুদ্ধের এই প্রতিমূর্তিটি আপনারা দেখতে পারবেন। সন্ধ্যার অনুষ্ঠানগুলো প্রচুর জনসমাগম ঘটে, কারণ এখানে আমরা দেখেছি যে জলস্রোত রয়েছে, তার সাথে আলোর সমন্বয় ঘটিয়ে কানাডার নায়াগ্রা ফলসের মতোই একটা প্রাণবন্ত দৃশ্য তৈরি করা হয়, যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আদর্শিক জায়গা। পার্কের অ্যাম্ফি থিয়েটারটি এর সাংস্কৃতিক আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে এবং বিভিন্ন ধরনের সঙ্গীত, কনসার্ট এবং নাট্য পরিবেশনা পর্যন্ত এখানে হয়ে থাকে। এই লুম্বিনী পার্কটি সত্যি এই যেন প্রকৃতি এবং সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। নেপালের ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনী থেকেই এই পার্কের নামকরণ করা হয়েছে, এবং স্থানটিকে শান্তি এবং জ্ঞান অর্জনের একটা আদর্শিক জায়গা হিসাবে আমরা সকলে চিহ্নিত করতে পারি। 1947 সনে ভারত স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল। রাজনৈতিক কারণে কয়েক বছর আগেও অন্ধ্রপ্রদেশ 2টি পৃথক রাজ্যে বিভক্ত ছিল, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। হায়দ্রাবাদ আজ তেলেঙ্গানার রাজধানী। মুসি নদী তীরে অবস্থিত এই শহরকে সিটি অফ পার্ল বলা হয়ে থাকে। সঙ্গত কারণেই দেখবেন যত লোকই এই হায়দ্রাবাদ সফর করবেন, এখানে ছোট বড় পুরো শহরটি কিন্তু মুক্তার দোকানের খুব জনপ্রিয় সমাহার রয়েছে। বিভিন্ন অলি গলি, হোটেল, রেস্তোরাঁ, বাস ড্রাইভার যেখানেই যাবেন
আমার অভিজ্ঞতায় বলবো দালাল গিজ গিজ করে আপনাকে ধরে নিয়ে যাবে মুক্তার দোকান। সেখানেও নানাবিধ দাম হাঁকিয়ে যে যার মতন নিতে পারছে, ব্যাপারটি এমনই। তবে এটা ঠিক, ভারতের যত শহর ঘুরেছি, মুক্তার শহর বলতে গেলে এই হায়দ্রাবাদকে ছাড়িয়ে অন্য কোনো শহর হতে পারে না। শেষ পর্যন্ত আমিও বাধ্য হয়েছি আমার সহধর্মিনী সহ কিছু বন্ধুদের জন্য, বান্ধবীদের জন্য মুক্তার মালা খরিদ করতে। দ্বিতীয়ত হলো, ভারতে যত শহরেই গিয়েছি, সত্যি খাদ্য রসিকদের জন্য এটিকে মক্কা নামে ডাকা হয়। সেটি আমার প্রথমে বিশ্বাস না হলেও আমার 18 দিনের ভ্রমণে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। মনে হলো পুরো ভারতের সবগুলি শহর মিলালে যত মুখরোচক খাবার পাওয়া যাবে তার সব ধরনের খাবারই এই হায়দ্রাবাদে বিদ্যমান। এখানে বিহারি মাটন, গোস্ত, কাবাব, হালিম, মাটন, অনেক ধরনের নাম, দালচা, কুরানি, কামিঠা, আরো কত কি। সঙ্গে বেকারিও এখানে একটা অনন্য। প্রতি রাস্তার মোড়ে মোড়েই সকাল বিকেলের জল খাবারের জন্য কিন্তু বেকারিগুলি চমৎকার পসরা বসিয়ে ব্যবসা করছে। আরেকটা জিনিস এখানে দেখা যায়, বেশিরভাগ মুসলমানদের সাথেই ইরানিদের একটা কালচারের বৈশিষ্ট্য আছে এবং এখানে বেশ কিছু শিয়া মতবাদের লোকজন বসবাস করে এবং বেশ কিছু মসজিদের আনাগোনা দেখা যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। তবে হায়দ্রাবাদের ইরানি চা আমি এবং আমার সহধর্মিনীকে অনেকটাই আকৃষ্ট করেছে। জনসংখ্যার হারে শহরটিতে হিন্দুদের থেকে মুসলিমদের সংখ্যাই বেশি, কারণ বিভিন্ন সময়ে মুসলিমরাই এই হায়দ্রাবাদকে শাসন করেছে, যার সর্বশেষ ছিল বাদশাহ নিজাম। আমরা পরবর্তীতে গিয়েছিলাম নিজামের প্যালেসে, যদিও সেটি অন্য কোনো এপিসোডে দেখাবো। তবে বাংলাদেশিদের আনাগোনা বেশিরভাগ কলকাতায় থাকে। কলকাতায় বসে আমরা যেই হায়দ্রাবাদি বিরিয়ানি খাই আর হায়দ্রাবাদে বসে সেই বিরিয়ানির ভিতরে কিন্তু অনেক পার্থক্য। প্রকৃত গোলাপের গন্ধ, কেওড়ার জল, জাফরানের সঙ্গে আরো কত রকমের মশলা দিয়ে তারা যে এই অমৃত কুম্ভের আয়োজন করেন, সত্যি এটি আমাদের হৃদয়ে থাকবে। আচার ব্যবহার এবং আতিথেয়তার দিক দিয়ে ভারতের অন্যান্য জেলার লোকের তুলনায় এই হায়দ্রাবাদের লোক কিন্তু অনন্য। যদিও ভারতের বিভিন্ন জায়গায় খাবারের স্বাদ বিভিন্ন রকম হতে পারে, আমাদেরকে একেবারে বুঁদ হয়ে ভুলেই হতে চেয়েছিল। আমরা বুঁদ হয়ে ভুলেই গিয়েছি এই হায়দ্রাবাদের খাবার দাবার খেয়ে। সত্যি আমাদের দিনগুলি অনেক ভালো কেটেছে এই হায়দ্রাবাদে, যা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। আমার সাপ্লায়ার আমাকে নিয়ে গিয়েছিলেন শহরের একটি 5 তারকা মানের হোটেলে। সেখানে আমি এবং আমার সহধর্মিনীকে খাবার দিয়েছিলেন প্রায় 250 আইটেমের বুফে। সেটিও আমরা পরবর্তী কোনো এপিসোডে হয়তো দেব। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন, নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।